হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছো এবং তোমাদের প্রিপারেশন খুব সুন্দর চলছে। কারণ মাধ্যমিক পরীক্ষা আর কিন্তু বেশি দিন নেই, একবারে পুরোপুরি দোরগোড়ায় পৌঁছে গেছি, একবারে সন্নিকটে। তাই আর কোনো রকম কিছু না করে আমাদের কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে চলতে হবে। তো প্রতিনিয়ত যেভাবে আমরা সাজেশন দিচ্ছিলাম, ঠিক সেরকম ইতিহাসের আজকে পরের অধ্যায় 4 নম্বর অধ্যায় যেটা রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা আজকে কিন্তু কিছু সাজেশন নিয়ে আসছি। তো সেই সাজেশনটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু মানে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ কিন্তু করবে না। যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমাদেরই কিন্তু ক্ষতি। তাই আমি বলবো যে একবারে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করি আজকে আমরা সেই ইতিহাসের এই সাজেশন নিয়ে। দেখো, গতবারে আমরা তৃতীয় অধ্যায় শুরু করেছিলাম সাজেশনের। আজকে আমরা চতুর্থ অধ্যায় করব, যে সংঘবদ্ধতা গড়ার কথা, যে কি কি গুলো আমাদের অবশ্যই করে যেতেই হবে। দেখো, প্রথমে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। দেখো, 1857 সালের যে মহাবিদ্রোহটা বিভিন্ন রকম ভাবে কিন্তু প্রশ্নটা হতে পারে, দিয়ে দিতে পারে যে 1857 সালে মহাবিদ্রোহের কারণ আলোচনা করো, অথবা দিতে পারে যে মহাবিদ্যের এই যে কারণগুলো রয়েছে না, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ, এগুলো পাঠে পাঠে দিতে পারে যে ধর্মীয় কারণ আলোচনা করো বা সামাজিক কারণ আলোচনা করো। তাহলে তোমাকে মহাবিদ্যের কারণটা এমন ভাবে মুখস্থ করে যেতে হবে যাতে প্রত্যেকটা পয়েন্ট থাকে। সামাজিক কারণও থাকবে, যদি বলে যে মহাবিদ্যের কারণ, তাহলে সামাজিক পয়েন্ট থাকবে, ধর্মীয় কারণের পয়েন্ট থাকবে, অর্থনৈতিক, এভাবে কিন্তু পরপর পয়েন্ট থাকবে। যদি আমি এগুলা করে নিতে পারি, তাহলে যদি দেয় সামাজিক কারণ আমি লিখতে পারবো, যদি দেয় মহাবিদ্যের অর্থনৈতিক কারণ তাও আমরা লিখতে পারবো, যদি বলে যে মহাবিদ্যের ধর্মীয় কারণ সেটাও কিন্তু আমরা লিখতে পারবো। তাই এইভাবে কিন্তু সেটাকে মুখস্থ করে যেতে হবে। আর যেটা গুরুত্বপূর্ণ, যে 1857 মহাবিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি বিশ্লেষণ করো, এটা করে যাবে। তারপরে দেখো রয়েছে যে ব্রিটিশ বিরোধী জনমত গঠনে বাংলার সভা সমিতি, যে সমস্ত সভা সমিতি ছিল তাদের পরিচয় দাও। তারপরে দেখো 19 শতকের ভারতে কি কি কারণে জাতীয়তাবাদের বিকাশ ঘটে, এটা করতে হবে। তাই দেখো, ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র এবং স্বামী বিবেকানন্দের অবদান কিন্তু মূল্যায়ন করতে হবে। তাহলে এগুলো ছিল আমাদের বড় প্রশ্ন। আচ্ছা, আরেকটা বড় প্রশ্ন যেটা রয়েছে, যে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণও দিয়ে দিতে পারে, বা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা যায় কিনা আলোচনা করো, বা সেকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কিনা আলোচনা করো, এগুলো। আর 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে কিরূপ মনোভাব ছিল। যদি অনেকে বলে না স্যার প্রশ্ন লাগেনি আনকমন, তখন কিন্তু এই প্রশ্নগুলো এগুলো তোমাকে করতেই হবে। আচ্ছা, এরপরে কিছু আছে, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য দিতে পারে, বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে আলোচনা করো, এটা থাকতে পারে। আরেকটা টিকাগুলা, যে জমিদার সভা, ভারত সভা, ইলবার্ট বিল বলতে কি বোঝো, মহারানীর ঘোষণাপত্র, এগুলো কিন্তু তোমার টিকা থাকতে পারে। আচ্ছা, হিন্দু মেলা যেটা বলবে যে হিন্দু মেলা সম্পর্কে লিখো, সেটা না বলে বলতে পারে যে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, এটাও দিতে পারে। অথবা এটা না দিয়ে দিতে পারে যে জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। এরপরে দেখো, গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। তাহলে এগুলো আমাকে করে যেতেই হবে। এরপরে দেখো 2 নম্বরের কিছু কোশ্চেন, তাহলে এগুলো বললাম যে বড় প্রশ্ন, এবং ওই 4 নম্বরের টিকা যেগুলো থাকে। এবার 2 নম্বরে দেখো, বলছে যে ঝাঁসির রানী ও নানা সাহেব কেন 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে যোগদান করেছিল, যে ঝাঁসির রানী ও নানা সাহেব কেন 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে যোগদান করেছিল, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। তারপরে দেখো, 19 শতকের দ্বিতীয়ার্ধের সভা সমিতির যুগ বলা হয় কেন, কেন ওই পার্টিকুলার ওই সময়টাকে সভা সমিতির যুগ বলা হচ্ছে। এরপর দেখো, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য কিন্তু লিখতে আসতে পারে। এরপরে দেখো, যে দেশীয় ভাষা সংবাদপত্র আইন বলতে কি বোঝো, সবই 2 নম্বর। এবারে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, আর হচ্ছে নবগোপাল মিত্র কে ছিলেন, এগুলো থাকতে পারে। আর ইলবার্ট বিলের গুরুত্ব থাকতে পারে, ভারত মাতা ওই চিত্রটির গুরুত্ব, এবং ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন, এগুলো কিন্তু করতেই হবে 2 নম্বরের জন্য। আর দেখো 1 নম্বরে কিছু কোশ্চেন বলছি, দেখো যে মহারানীর ঘোষণাপত্র কবে জারি করা হয়েছিল, যে 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। এরপরে দেখো, একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম কর, ব্যঙ্গচিত্র শিল্পীর নাম কি হতে পারে, গগনেন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো, ভারত মাতা চিত্রটি কে এঁকেছিলেন, অবনীন্দ্রনাথ ঠাকুর। এবং ভারত মাতা চিত্রটি হচ্ছে কোন ঐতিহাসিক মানে কোন ঐতিহাসিক পটভূমিকায় সেটা অঙ্কিত হয়েছিল, এটা হচ্ছে বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলন। তাহলে এই যে ভারত মাতা যে চিত্রটা, এটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা হয়েছিল, এটা হচ্ছে বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলন। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমাদের করে যেতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।
যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরের বারে ওইভাবে আবার সাজেশন নিয়ে আসবো, বাংলাতে ইতিহাস ওইভাবে কিন্তু পরপর কিন্তু আসতে আছে এবং আসতেও থাকবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যদি তোমার উপকার লাগে অবশ্যই তোমার বন্ধুদেরও কিন্তু উপকারে আসতে পারে, কারণ যারা এই 2024 মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের কিন্তু এই প্রয়াস, তাদের যাতে পরীক্ষা ভালো হয় এই নিয়ে কিন্তু আমরা এই চ্যানেলটা কিন্তু শুরু করেছি। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করে আজকে এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ।